হুম। একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির কথা উঠলে চোখের সামনে হয়তো ওই সাহারার তপ্ত বালি আর রোদে পোড়া প্রান্তরের ছবি ভেসে ওঠে, তাই না? একদম। কিন্তু বিজ্ঞান বলছে একেবারে অন্য কথা। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিতে কোনো বালিই নেই। এর পুরোটাই বরফে ঢাকা। জায়গাটা হলো অ্যান্টার্কটিকা। হ্যাঁ, সাধারণ ধারণার সাথে বিজ্ঞানের এই যে একটা দারুণ বৈপরীত্য, এটাই কিন্তু চারপাশের পৃথিবীকে এত রহস্যময় করে তোলে। ঠিক বলেছেন। আর আজকের এই ডিপ ডাইভে উঠে আসবে পৃথিবীর এই অবিশ্বাস্য এবং বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, যাকে ভূগোলের ভাষায় বলা হয় টোপোগ্রাফি, তার একেবারে ভেতরের কথা। রাইট। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল খুব তথ্যবহুল একটা স্লাইড ডেক বা প্রেজেন্টেশন। হ্যাঁ, এটা মূলত সরকারি চাকরির প্রস্তুতির একটা সম্পূর্ণ গাইড। ঠিক। তবে এই নোটসগুলো কিন্তু শুধু পরীক্ষার্থীদের জন্যই না। মানে আমাদের পায়ের নিচের পৃথিবীটা আসলে কিভাবে কাজ করছে তা বোঝার জন্য এটা দারুণ একটা গাইড। একদম ঠিক। এই সোর্সের ডেটাগুলো ধরে এগুলে আমরা পরিষ্কার বুঝতে পারব যে টোপোগ্রাফি আসলে কি। হুম, খুব সহজ ভাষায় বললে, মানে পৃথিবীর উপরিভাগের গঠন। হ্যাঁ, পৃথিবীর গঠন, আকার এবং বৈশিষ্ট্যের বিজ্ঞানসম্মত আলোচনা। এখানে বিষয়টা শুধু এমন নয় যে কোথায় কত উঁচু পাহাড় আছে বা সমতল জমি আছে তার একটা তালিকা বানিয়ে ফেলা। মানে শুধু একটা তালিকা মুখস্থ করা নয়। ঠিক তাই। বরং এই পাহাড় বা মালভূমিগুলো কিভাবে তৈরি হলো, কোটি কোটি বছর ধরে প্রকৃতির কোন শক্তিগুলো এদের পেছনে কাজ করেছে, সেটাই এই বিজ্ঞানের মূল বিষয়। হুম। আর এগুলো কিভাবে মানব সভ্যতাকে প্রভাবিত করছে সেটাও তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। আজকের মেশিনটাই হলো আমাদের হাতের এই নোটসগুলোতে লুকিয়ে থাকা সেই ভূতাত্ত্বিক মেকানিজম বা বিজ্ঞানটাকে একদম সহজ করে সবার সামনে তুলে ধরা। আচ্ছা, তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক। পৃথিবীর এই বিশাল এবং জটিল ভূপ্রকৃতিকে যদি আমরা খুব চেনা কোনো কিছুর সাথে তুলনা করি, ধরুন একটা বিশাল ঘর। ঘর। আচ্ছা, দারুণ একটা অ্যানালজি। হ্যাঁ, আমাদের হাতের ডেটা অনুযায়ী পৃথিবীর ভূপ্রকৃতি মূলত 4টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: পর্বত, মালভূমি, সমভূমি আর মরুভূমি। তো পুরো ভূপ্রকৃতিকে একটা ঘরের সাথে তুলনা করলে ওই ঘরের যে উঁচু উঁচু থাম বা ছাদ, মানে যেগুলো আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। হ্যাঁ ঠিক ধরেছেন, সেগুলোই হলো পর্বত। চমৎকার। আর এই অ্যানালজিটা ধরেই যদি আমরা এগোই, ঘরের মাঝখানে রাখা যে বিশাল টেবিলটা, যার ওপরটা বেশ চ্যাপ্টা কিন্তু মেঝে থেকে অনেকটা উঁচুতে অবস্থান করছে, সেটা হলো মালভূমি। একদম, সেটা মালভূমি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর সুনির্দিষ্ট কিছু মাপকাঠি আছে। যেমন পর্বতের ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা সাধারণত ৬০০ মিটারের বেশি হতে হয়। আর এর ঢালগুলো তো বেশ খাড়া হয়, তাই না? হ্যাঁ, খাড়া ঢাল আর একদম চূড়ায় একটা সুউচ্চ শৃঙ্গ থাকে, ঠিক যেমন আমাদের চেনা হিমালয় বা আল্পস। অন্যদিকে ওই যে টেবিলের কথা বললাম, সেই মালভূমির উচ্চতা সাধারণত ৩০০ থেকে ৬০০ মিটারের মধ্যে হয়। মানে এটা চারপাশের ভূমি থেকে বেশ উঁচু হবে, কিন্তু এর ওপরের অংশটা পর্বতের মতো সুচালো হবে না। ঠিক, ওপরটা চ্যাপ্টা বা সমতল হবে। এই কারণে আমাদের নোটসে মালভূমিকে খুব সুন্দর করে টেবল ল্যান্ড বলে উল্লেখ করা হয়েছে, যার একটা বড় উদাহরণ হলো তিব্বত। হুম। আর সমভূমি হলো সেই ঘরের একেবারে সমান মেঝে, যেখানে আমরা অনায়াসে হাঁটাচলা করতে পারি। পৃথিবীর মানচিত্রে সমভূমি হলো একেবারে নিচু এবং বিস্তীর্ণ সমতল এলাকা। হ্যাঁ, আর মানুষের ইতিহাস ঘাটলে দেখা যায় এই সমভূমিতেই কৃষিকাজ সবচেয়ে ভালো হয়। বড় বড় সভ্যতাগুলো তো এখানেই গড়ে উঠেছে। কিন্তু মরুভূমির বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। এই ঘরের অ্যানালজিতে মরুভূমিকে কোথায় ফেলা যায়? মরুভূমি হলো ওই ঘরের এমন একটা কোণ যেখানে ছাদ চুইয়ে 1 ফোঁটা জলও পৌঁছায় না, একদম শুকনো একটা জায়গা। মানে উচ্চতা দিয়ে এটাকে মাপা যায় না। না, একদমই না। আমাদের সোর্সের তথ্য অনুযায়ী মরুভূমির উচ্চতা বিচিত্র হতে পারে। এটি সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি নিচু জায়গাতেও হতে পারে, আবার অনেক উঁচুতেও হতে পারে। মরুভূমির মূল বৈশিষ্ট্য মাপা হয় এর শুষ্কতা দিয়ে। ও আচ্ছা। বিজ্ঞানের ভাষায় যেখানে বার্ষিক বৃষ্টিপাত ২৫ সেন্টিমিটারের কম, সেটাই মরুভূমি। সাহারা মরুভূমির একটা প্রকৃষ্ট উদাহরণ। দাঁড়ান দাঁড়ান, দূর থেকে দেখলে তো সব পর্বতকেই প্রায় একই রকম মনে হয়। মানে মাটির বুক চিরে উঠে আসা বিশাল আকারের পাথরের স্তূপ। হ্যাঁ, বাইরে থেকে দেখতে একরকমই লাগে বটে। কিন্তু আমাদের নোটস বলছে পর্বতগুলো মোটেও একরকম নয়।
বাহ্যিকভাবে এক মনে হলেও এদের পেছনের বিজ্ঞানটা আলাদা। এগুলোকে আসলে আলাদা করা হয় কিভাবে? এই কৌতূহলটা আসা খুব স্বাভাবিক। বিশাল পাথর মনে হলেও এদের জন্মের ইতিহাস সম্পূর্ণ আলাদা। গঠনের মেকানিজমের উপর ভিত্তি করে পর্বতকে মূলত 4টি বৈজ্ঞানিক শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটি হল ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন্স। ফোল্ড মানে ভাঁজ হয়ে যাওয়া? ঠিক তাই। বিষয়টা একটু কল্পনা করা যাক। পৃথিবীর ভূত্বক কিন্তু একটা অখণ্ড খোলস নয়, বরং বিশাল বিশাল কিছু টেকটনিক প্লেটের সমষ্টি। আচ্ছা। দুটো গাড়ি যখন প্রবল বেগে মুখোমুখি ধাক্কা খায়, সামনের বনেট যেমন দুমড়ে মুচড়ে ভাঁজ হয়ে উঁচু হয়ে যায়। ও, বুঝতে পেরেছি। মানে এই প্লেটগুলো একে অপরের দিকে ধাক্কা দিলে মাঝখানের ভূমি ভাঁজ খেয়ে উঁচু হয়ে যায়। একদম তাই। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলে। এশিয়ার হিমালয়, ইউরোপের অ্যালপস এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ হল এই ভঙ্গিল পর্বতের উদাহরণ। সত্যি? প্রকৃতির এই বিশাল শক্তির কথা ভাবলে গায়ে কাঁটা দেয়। আর দ্বিতীয় শ্রেণীটা কি? দ্বিতীয়টি হল স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন্স। ভূত্বকের নিচে প্রবল চাপের কারণে অনেক সময় ফাটল বা চ্যুতি তৈরি হয়। তারপর? ওই ফাটলের মাঝখানের অংশ সোজাসুজি ওপরে উঠে যায়। হ্যাঁ, বিশাল পাথরের অংশ যখন ব্লক বা স্তূপের মতো ওপরে ওঠে তখন এদের সৃষ্টি হয়। ভারতের সাতপুরা এবং বিন্ধ্য পর্বত হল স্তূপ পর্বতের উৎকৃষ্ট উদাহরণ। আর তৃতীয় ধরনটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে, আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন্স। পৃথিবীর ভেতরের ফুটন্ত ম্যাগমা বা লাভা যখন আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে প্রবল বেগে বেরিয়ে আসে। আফ্রিকার কিলিমানজারো হল এই আগ্নেয় পর্বতের দারুণ সব উদাহরণ। রাইট। আর সর্বশেষ মানে চতুর্থ প্রকারভেদটা কি? এটা হল ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল মাউন্টেন্স। এই পর্বতগুলোর গল্পটা একটু করুণ আবার চমকপ্রদও বটে। এরা একসময় হয়তো বিশাল কোনো ভঙ্গিল বা আগ্নেয় পর্বত ছিল। মানে রোদ, বৃষ্টি, বাতাসের আঘাতে এরা ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, নিরন্তর আঘাতের কারণে এরা ক্ষয় পেতে পেতে এখন শুধু এদের অবশিষ্টাংশটুকু টিকে আছে। আমাদের সোর্স অনুযায়ী ভারতের আরাবল্লী পর্বতমালা হল এই ক্ষয়জাত পর্বতের একটি ক্লাসিক উদাহরণ। এটি ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা। আমাদের হাতে থাকা ডেটাগুলোতে শুধু পর্বতের ধরনই নয়, পুরো বিশ্বের একটা দারুণ ভৌগোলিক মানচিত্রও তুলে ধরা হয়েছে। মানচিত্রটি ধরে যদি আমরা একটু বিশ্ব পরিভ্রমণে বেরোই, তাহলে দেখা যাবে উত্তর আমেরিকায় বীরদর্পে দাঁড়িয়ে আছে রকি পর্বতমালা। হ্যাঁ। দক্ষিণ আমেরিকায় রয়েছে আন্দিজ। আর এই আন্দিজ পর্বতমালা নিয়ে একটা চমৎকার তথ্য আছে। এটি লম্বায় ৭,০০০ কিলোমিটার দীর্ঘ। মহাদেশের পুরো পশ্চিম উপকূল জুড়ে যেন একটা বিশাল প্রাচীর তৈরি করে রেখেছে। আর এটি বিশ্বের দীর্ঘতম পর্বতমালা। ঠিক। এরপর ইউরোপে গেলে দেখা মিলবে আল্পসের। আফ্রিকায় রয়েছে অ্যাটলাস পর্বতমালা। আর উরাল পর্বতমালা তো একটা প্রাকৃতিক সীমানা তৈরি করে ইউরোপ আর এশিয়াকে আলাদা করে রেখেছে। আর সবার শেষে আছে আমাদের এশিয়ার হিমালয়, যা বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল ডেটাতে দেওয়া মহাদেশ অনুযায়ী সর্বোচ্চ শৃঙ্গগুলোর তালিকা। উচ্চতাগুলো সত্যিই অবিশ্বাস্য। এশিয়া মহাদেশের তথা পুরো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। হ্যাঁ, আর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হল আকামকুয়া, যার উচ্চতা ৬,৯৬১ মিটার। উত্তর আমেরিকার সর্বোচ্চ চূড়া হল ডেনালি, এটি ৬,১৯০ মিটার উঁচু। আফ্রিকার সর্বোচ্চ পর্বত হল কিলিমানজারো, যার উচ্চতা ৫,৮৯৫ মিটার। আর ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হল এলব্রুস, যা ৫,৬৪২ মিটার উঁচু। এই যে বিশাল বিশাল উচ্চতার ডেটা, এগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর উপরিভাগ কতটা অসম এবং দুর্গম। আর আমাদের এই নোটসে ভারতের পর্বতের ওপর একটা বিশেষ স্পটলাইট দেওয়া হয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলোর মধ্যে কারাকোরাম রেঞ্জের K2 বা গডউইন অস্টিনের কথা বলা হয়েছে, যার উচ্চতা ৮,৬১১ মিটার। এরপর আছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা
8,586 মিটার। রাইট। শুধু যে উত্তর ভারতেই বিশাল পাহাড় আছে তা নয়, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি এবং আরেক বিখ্যাত চূড়া দোদাবেতার কথাও এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে। তাছাড়া একটু আগে আমরা যে প্রাচীনতম পর্বত আরাবল্লীর কথা বললাম, হ্যাঁ, তার সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখরের উচ্চতাও এখানে দেওয়া আছে 1722 মিটার। ক্ষয় যাওয়ার পরও এর উচ্চতা কিন্তু নেহায়াত কম নয়। তো পাহাড়ের এই আকাশছোঁয়া গল্প থেকে এবার যদি আমরা একটু নিচে নেমে আসি, মানে ওই যে টেবিল ল্যান্ড বা সমতল কিন্তু উঁচু ভূমির কথা বলেছিলাম, সেই মালভূমির আলোচনায় এখানে বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। হ্যাঁ, মালভূমি বা এই বিশাল টেবিল ল্যান্ডগুলোর বিস্তার কিন্তু পুরো বিশ্বজুড়েই ছড়িয়ে আছে। নোটসের তথ্য অনুযায়ী উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি, পূর্ব আফ্রিকার মালভূমি এবং ভারতের দাক্ষিণাত্য বা ডেকান মালভূমি এর দারুণ উদাহরণ। দাক্ষিণাত্য মালভূমির গঠন নিয়ে একটা দারুণ তথ্য আছে। এটি লাভা দ্বারা গঠিত, কিন্তু আগ্নেয় পর্বত আর এই লাভা গঠিত মালভূমির মধ্যে একটা বড় পার্থক্য আছে, তাই না? ঠিক ধরেছেন, আগ্নেয়গিরি বললেই তো আমরা মোচার মতো একটা উঁচু পাহাড়ের কথা ভাবি, কিন্তু দাক্ষিণাত্য মালভূমির ক্ষেত্রে যেটা ঘটেছিল তা হল প্রাচীনকালে ফাটল দিয়ে যে লাভা বেরিয়েছিল তা খুব একটা ঘন ছিল না। পাতলা বা তরল প্রকৃতির লাভা হওয়ার কারণে তা কোনো পাহাড় তৈরি না করে মাইলের পর মাইল ছড়িয়ে পড়েছিল। একদম, লক্ষ লক্ষ বছর ধরে সেই লাভা জমাট বেঁধে এই বিশাল সমতল কিন্তু চারপাশ থেকে উঁচু ভূমি অর্থাৎ মালভূমি তৈরি করেছে। আর এর বাইরে রয়েছে তিব্বত মালভূমি। একে বলা হয় বিশ্বের ছাদ বা সর্বোচ্চ মালভূমি। এটি এতটাই উঁচুতে আর বিশাল জায়গা জুড়ে অবস্থিত যে এই নামটা এর জন্য একদম সার্থক। মালভূমির এই বিশালত্ব সত্যিই বিস্ময়কর, কিন্তু মরুভূমি নিয়ে তো আমাদের সবার মনে একটা প্রচলিত ধারণা গেঁথে আছে। আমরা সাধারণত ভাবি মরুভূমি মানেই হলো দিগন্ত বিস্তৃত কেবল বালি আর বালি। হ্যাঁ, ক্যাকটাস দাঁড়িয়ে আছে আর মাথার ওপরে প্রচণ্ড গরম সূর্য। মানে মরুভূমি মানেই তীব্র তাপ। কিন্তু আমাদের সোর্সের তথ্য তো একেবারে অন্য কথা বলছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মরুভূমি আসলে কি? বিজ্ঞান কিন্তু মরুভূমিকে তাপমাত্রা দিয়ে মাপে না। মরুভূমির একমাত্র এবং প্রধান সংজ্ঞা হল বৃষ্টিপাতের অভাব। যে অঞ্চলে বছরে 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় সেটাই মরুভূমি। ঠিক তাই। এই শুষ্কতার উপর ভিত্তি করে মরুভূমিকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, উষ্ণ মরুভূমি আর শীতল মরুভূমি। উষ্ণ মরুভূমিগুলো আমাদের ওই ছোটবেলার বইয়ে পড়া বর্ণনার সাথেই মিলে যায়। এখানে বালি থাকে, ক্যাকটাস জন্মায়, উট দেখা যায়, আর একটা মজার জিনিস দেখা যায় যাকে ভূগোলের ভাষায় বলা হয় বারখান। হ্যাঁ, অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি। মরুভূমিতে বাতাস যখন একদিক থেকে ক্রমাগত বইতে থাকে তখন বালির স্তূপগুলো সামনের দিকে এগোতে থাকে। আর এর দুই পাশটা বাতাসের ধাক্কায় একটু লম্বাটে হয়ে অর্ধচন্দ্রকার রূপ নেয়। একদম। বিশ্বের মানচিত্রে উষ্ণ মরুভূমির ছড়াছড়ি। আফ্রিকার সাহারা হল বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। দক্ষিণ এশিয়ায় আছে আমাদের পরিচিত থর মরুভূমি। আফ্রিকায় আরও আছে কালাহারি। অস্ট্রেলিয়ায় রয়েছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, আর দক্ষিণ আমেরিকার চিলিতে আছে আটাকামা, যা বিশ্বের শুষ্কতম মরুভূমি হিসেবে পরিচিত। উষ্ণ মরুভূমির এই মেকানিজম বেশ পরিচিত হলেও এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল শীতল মরুভূমির ধারণা। এই মরুভূমিগুলোতে কিন্তু দিগন্ত বিস্তৃত বালি নেই। তার মানে চারপাশ ঢাকা থাকে বরফে বা শুষ্ক পাথরে। হ্যাঁ, এখানকার গাছপালাও আলাদা, যাকে তুন্দ্রা উদ্ভিদ বলা হয়। এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি আসলে একটি শীতল মরুভূমির উদাহরণ। ভারতের লাদাখ অঞ্চলটিও একটি শীতল মরুভূমি, কারণ হিমালয়ের কারণে সেখানে বৃষ্টিবাহী মেঘ পৌঁছতে পারে না। দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়ার নামও আমাদের সোর্সে শীতল মরুভূমি হিসেবে আছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন আমরা অ্যান্টার্কটিকার কথা জানতে পারি। অ্যান্টার্কটিকা পুরোটাই বরফে ঢাকা, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে সেখানকার বাতাসে কোনো জলীয় বাষ্প থাকে না। কম, তাই বৃষ্টিপাত বা তুষারপাতও প্রায় হয় না বললেই চলে। রাইট। এই 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতের শর্ত পূরণের কারণে বিজ্ঞানসম্মতভাবে অ্যান্টার্কটিকা শুধু একটি শীতল মরুভূমি নয়, এটি আসলে বিশ্বের বৃহত্তম মরুভূমি। বরফে ঢাকা একটা জায়গা, বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি। প্রকৃতির এই বৈপরীত্য সত্যিই অবাক করার মতো।
এতক্ষণ আমরা দেখলাম পৃথিবীর ভূপ্রকৃতি কতটা দুর্গম হতে পারে। হাজার হাজার মিটারের বিশাল পর্বতমালা, রুক্ষ মালভূমি আর পানিশূন্য মরুভূমি। হ্যাঁ, বা মালবাহী পশু নিয়ে নিয়মিত চলাচল করা সম্ভব নয়। সাধারণ অবস্থায় সেটা একদমই সম্ভব নয়। আর মানব সভ্যতার এই বিশাল সমস্যার সমাধান প্রকৃতি নিজেই করে দিয়েছে, গিরিপথ বা মাউন্টেন পাসের মাধ্যমে। আচ্ছা। দুটো বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া প্রাকৃতিক যে সরু রাস্তা বা নিচু খাত থাকে তাকে গিরিপথ বলে। এগুলোকে তো নির্দ্বিধায় বলা যায় প্রকৃতির নিজস্ব হাইওয়ে। আমাদের কাছে থাকা ডেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গিরিপথের তালিকা দেওয়া হয়েছে, যেগুলো মানব সভ্যতার ইতিহাস পাল্টে দিয়েছে। যেমন সিকিম ও চীনের মাঝে থাকা নাথুলা গিরিপথ। এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে এটি প্রাচীন সিল্ক রুট বা রেশম পথের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা দিয়ে একসময় চীন থেকে বিশ্বের অন্যান্য প্রান্তে বাণিজ্য হতো। এরপর আছে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে থাকা বিখ্যাত খাইবার পাস, যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ভারতের হিমাচল প্রদেশে রয়েছে পর্যটকদের কাছে পরিচিত রোহতাং পাস। লাদাখ ও কাশ্মীরকে যুক্ত করার মতো কঠিন কাজটি করেছে জোজিলা। আর দক্ষিণ ভারতে পশ্চিমঘাট পর্বতমালার দুর্গমতা পার হয়ে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে যোগাযোগের পথ তৈরি করেছে পালঘাট। এই প্রাকৃতিক পথগুলো না থাকলে হয়তো মানুষের ইতিহাসটাই অন্যরকম হতো। আমরা যদি একটু বড় দৃষ্টিকোণ থেকে দেখি, পৃথিবীর এই ভূতাত্ত্বিক গঠন কিন্তু শুধু শান্ত পাহাড় আর গিরিপথের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই পাহাড় আর খাদের গভীরে লুকিয়ে আছে প্রচণ্ড শক্তি আর ধ্বংসলীলা। তাই তো দেখছি। আমাদের সোর্সের তথ্যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা প্যাসিফিক রিং অফ ফায়ারের যে ধারণাটি দেওয়া আছে তা এই শক্তিরই সবচেয়ে বড় প্রমাণ। মানচিত্রে প্রশান্ত মহাসাগরের চারপাশ ঘিরে ঘোড়ার খুরের মতো একটা বিশাল বলয় বা রিং দেখতে পাওয়া যায়। রাইট। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো এই বলয় বরাবর একে অপরের নিচে ঘুকে যাচ্ছে বা ঘষা খাচ্ছে। আর এই প্রচণ্ড ভূতাত্ত্বিক সংঘর্ষের কারণে পৃথিবীর মোট ৭৫% আগ্নেয়গিরি এই একটি মাত্র বলয়ে অবস্থিত। ৭৫%? পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ আগ্নেয়গিরি শুধু এই একটা রিংয়ের মধ্যে? এটা তো একটা অবিশ্বাস্য পরিসংখ্যান। হ্যাঁ, এবং শুধু আগ্নেয়গিরি নয়, প্লেটগুলোর এই নিরন্তর সংঘর্ষের কারণে এটি পৃথিবীর সবচেয়ে প্রচণ্ড ভূমিকম্পপ্রবণ এলাকা। আমাদের নোটসে এর কিছু বিখ্যাত উদাহরণও দেওয়া হয়েছে। একটু আগে আমরা যে জাপানের মাউন্ট ফুজির কথা বলেছিলাম, সেটিও এই আগ্নেয় মেখলারই অংশ। এছাড়া ইকুয়েডরের কোটোপ্যাক্সি আগ্নেয়গিরিও এই রিং অফ ফায়ারেরই আরেকটি জ্বলন্ত উদাহরণ। এতক্ষণ আমরা ভূপ্রকৃতির গভীরে গিয়ে মেকানিজমগুলো নিয়ে অনেক কিছু জানলাম, কিন্তু আমাদের এই সোর্সের শেষের দিকে দারুণ কিছু তথ্য বা এক্সাম বুস্টার ফ্যাক্টস একসাথে দেওয়া হয়েছে, যেগুলো মনে রাখা বেশ দরকারি। চলুন দ্রুত জেনে নেওয়া যাক। অবশ্যই। সোর্স অনুযায়ী দেখমরাম পর্বতমালা হল দক্ষিণ আমেরিকার আন্দিজ, শুষ্কতম মরুভূমি হল চিলির আটাকামা, বৃহত্তম লবণাক্ত মরুভূমি হল বলিভিয়ার সালার দে ইউনি, যা দেখতে একেবারে বিশাল এক আয়নার মতো। বিশ্বের ছাদ বলা হয় পামির বা তিব্বত মালভূমিকে। সর্বোচ্চ আগ্নেয়গিরি হল ওজোস দেল সালাদো। আর ভারতের মেঘালয়ের ৩টি বিখ্যাত পাহাড়ের নাম হল খাসি, গারো এবং জয়ন্তিয়া। চমৎকার। আর এই বিস্তীর্ণ তথ্যগুলো সহজে মনে রাখার জন্য এই সোর্সেই ভূতাত্ত্বিকদের ব্যবহৃত একটি দারুণ কৌশলের উল্লেখ আছে। কৌশলটি মূলত ৭টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বা 7 সামিটস মনে রাখার শর্টকাট। হ্যাঁ, কৌশলটি হল এই শব্দগুচ্ছ মাথায় গেঁথে নেওয়া: এভারেস্ট, অ্যাকো, ডে, কিলি, এল, ভিন, কোস। বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক। এশিয়া মহাদেশের সর্বোচ্চ চূড়া এভারেস্ট। দক্ষিণ আমেরিকার আকানগুয়া মনে রাখার জন্য শুধু অ্যাকো মনে রাখলেই চলবে। উত্তর আমেরিকার ডেনালির জন্য ডে। আফ্রিকার কিলিমাঞ্জারোর জন্য কিলি। ইউরোপের এলব্রুজের জন্য এল। বরফে ঢাকা অ্যান্টার্কটিকার ভিনসেন্ট ম্যাসিফের জন্য ভেন। এবং সবশেষে অস্ট্রেলিয়ার কোসিয়াস্কোর জন্য কোস। এই ছোট্ট শব্দগুলো মনে রাখলে পৃথিবীর এই বিশাল ৭টি শৃঙ্গের নাম আর কখনোই মস্তিষ্ক থেকে হারাবে না। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আমাদের হাতে থাকা এই ডেটার একদম শেষে একটা দারুণ অনুশীলনী প্রশ্ন দেওয়া হয়েছে, যা পুরো আলোচনার একটা চমৎকার কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করে। প্রশ্নটি হল, ভারতের নবীনতম পর্বত কোনটি? উত্তর দেওয়া আছে হিমালয়। একবার ভেবে দেখুন বিষয়টা।
আজকের এই বিশ্লেষণে আমরা জেনেছি যে ভারতের প্রাচীনতম পর্বত হল আরাবল্লী, যা কোটি কোটি বছরের রোদে বৃষ্টিতে ক্ষয় এখন শুধু অবশিষ্টাংশ হিসেবে টিকে আছে। আর অন্যদিকে এই বিশালাকার হিমালয় হল নবীনতম পর্বত। এই প্রাচীনত্বের ক্ষয় এবং নবীনের উত্থান, এই সহাবস্থানই পৃথিবীর ভূপ্রকৃতিকে এত গতিশীল করে তুলেছে। পুরো আলোচনাটিকে যদি আমরা একটি বড় ক্যানভাসে দেখি, তাহলে বোঝা যায় যে পর্বতমালা, মালভূমি, সমভূমি আর মরুভূমির এই যে এত বৈচিত্র্য, এগুলো শুধু মুখস্থ করার বিষয় নয়। হ্যাঁ, একদমই না। এগুলো আসলে আমাদের এই পৃথিবীর জীবন্ত ইতিহাস। কোটি কোটি বছর ধরে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের শক্তি, আগ্নেয়গিরির লাভা আর বাইরের বাতাস ও নদীর ক্ষয়ের খেলা কিভাবে আমাদের চারপাশের পরিবেশকে প্রতিনিয়ত আকার দিচ্ছে, টপোগ্রাফি হল তারই একটা বিজ্ঞানসম্মত এবং চলমান দলিল। একদম তাই। আর আজ আমরা এই আলোচনার মাধ্যমে পৃথিবীর ভূপ্রকৃতির যে চিত্র বা ফ্যাক্টসগুলো জানলাম, তার ভেতরে একটা গভীর চিন্তার বিষয় লুকিয়ে আছে। আমরা ভাবি পাহাড় বা ভূমি বোধহয় চিরকাল এমনই থাকে, কিন্তু পৃথিবী মোটেও স্থির নয়। ঠিক। এই যে আমরা হিমালয়কে নবীন পর্বত বললাম, ভূগর্ভের টেকটনিক প্লেটের ক্রমাগত ধাক্কার কারণে সে হিমালয় পর্বতমালা কিন্তু এখনও, ঠিক এই মুহূর্তেও প্রতিদিন একটু একটু করে উঁচু হচ্ছে। বিজ্ঞানীদের মতে আমাদের হাতের নখ যে গতিতে বাড়ে, পৃথিবীর বড় বড় ভূখণ্ডগুলো ঠিক সেই গতিতেই একে অপরের দিকে এগোচ্ছে বা দূরে সরে যাচ্ছে। ভাবা যায়। অন্যদিকে বৃষ্টির পানি আর নদীর নিরন্তর ক্ষয়ের কারণে আরাবল্লীর মতো প্রাচীন পর্বতগুলো ক্রমশ সমতল ভূমিতে পরিণত হচ্ছে। আজ থেকে হয়তো আরও লক্ষ লক্ষ বছর পর পৃথিবীর এই মানচিত্র, এই সর্বোচ্চ শৃঙ্গগুলোর তালিকা বা মরুভূমির সীমানা পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ, নতুন কোনো শৃঙ্গ হয়তো এভারেস্টকে ছাড়িয়ে যাবে, নতুন কোনো মালভূমি হয়তো জন্ম নেবে। রাইট। প্রকৃতির এই বিরামহীন পরিবর্তন এবং সময়ের এই বিশাল ক্যানভাসের কথা ভাবলে সত্যি অবাক হতে হয়।